সনদকে আইনি ভিত্তি দিচ্ছে না। যারা নানান রকম তাদের ক্ষমতা বা বড় দলের অহংকারে অনেক কিছুকেই তারা পরোয়া করছে না, কিন্তু তারা এই ভুলের জন্য আবারও মাসুল দেবে, যে ভুলের মাসুল তারা 16 বছর দিয়েছে। আওয়ামী লীগকে ক্ষমতাহীন করে বিএনপি বহুবার সুযোগ পেয়েছিল প্রথম দিক থেকে, যখন আওয়ামী লীগের ঘাড় শক্ত হয়নি, শেকড় শক্ত হয়নি, কিন্তু বিএনপির অনেক ভুল সিদ্ধান্তের জন্য আওয়ামী লীগ 16টা বছর বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় বসে থেকে বাকি দলগুলোকে দুর্বল করে ফেলেছে। এখন একটি বিষয় মনে হচ্ছে, এই সরকার থেকে যে কোনো সময় বের হয়ে যেতে পারে অনেক উপদেষ্টারা, আসিফ মাহফুজ সহ অনেকে। বিএনপির করণীয় কি সেটা বিএনপি ভালো জানে। আজকে জামাত ঢাকাতে যে শোডাউন করেছে, অনেক লোকের সমাগম হয়েছে এবং তারা প্রত্যেকেই একটা ইঙ্গিতই করেছে, এভাবে তারা নির্বাচনে যাবে না। তাহলে এককভাবে নির্বাচন সম্ভব? কিংবা বিএনপি তার মিত্র বামদের নিয়ে নির্বাচন সম্ভব? ইউনূস কি সে নির্বাচন করবেন? এটা সম্ভব নয়। আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের যে খবর, আবারও আমরা একটা ভয়াবহ দিন দেখতে যাচ্ছি। এখন যে কাজটি সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে সেটি হলো বিএনপি জামায়াতকে, যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্টেক হোল্ডারদের বসতে হবে, রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি সেগুলো নিতে হবে। যে দাবিগুলো আসছে, দাবিগুলো জনগণের দাবি কিনা তার উপরে টকশো হতে পারে, আলোচনা হতে পারে, সেমিনার সিম্পোজিয়াম হতে পারে, কিন্তু এই আলোচনাগুলো গুরুত্বের আছে। কারণ বিপ্লব কোন রাজনৈতিক দলের ডাকে হয়, বিপ্লব হয়েছে সাধারণ মানুষের ডাকে। আর বিপ্লবে নেমেছে সাধারণ মানুষরা, হতে পারে দলের নেতা কর্মীরা নেমেছে, কিন্তু এটা কোনো রাজনৈতিক নেতার ডাকে হয়নি। তাহলে 16 বছর এই রাজনৈতিক দল মাঠে থেকে কোনো মানুষকে নামাতে পারেনি নেতাকর্মী ছাড়া। যখন দেশের মানুষ নামলো, জীবন দিল, অকাতরে জীবন দিল, রাজপথ রক্তে রঞ্জিত করলো, এই আন্দোলনটা নিছক এটা সাধারণ মানুষের আন্দোলন ছিল, এটা জামাত বিএনপির আন্দোলন ছিল না। তার মানে এদেশে মানুষের আস্থা রাজনৈতিক দলের প্রতি নেই যতটা বৈষম্য বিরোধী অচেনা কয়েকটা ছেলের উপর ছিল। যে জরিপ দিয়ে শুরু করেছিলাম, সেই জরিপের বক্তব্য অনুসারে এই বিষয়টি বোঝা যাচ্ছে। 12%-এর বিএনপি, 10% বা 10.5%-এর জামাত, 7%-এর আওয়ামী লীগ, 3%-এর এনসিপি এই দেশের প্রতিনিধিত্ব করতে পারে না। প্রফেসর ইউনূস প্রতিটা বৈঠকে রাজনৈতিক দলকে নিয়ে বসছেন, কিন্তু সিভিল সোসাইটিকে নিয়ে বসেননি। অথচ যারা এই দেশকে মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে, এরা ছিল সাধারণ মানুষ। কিন্তু ইউনূস বারবারই সংস্কার কমিশন, যে কোনো কমিশনের বৈঠকগুলোতে বসছিলেন রাজনৈতিক নেতাদের যারা এই বিপ্লবের কোনো নেতৃত্বে ছিলেন না। তার মানে ইউনূস জাতির সাথে প্রতারণা করেছেন, মানতে হবে। তিনি এখন ভুল পথে হাঁটছেন, তিনি এক্সিট রুট চাইছেন। একজন নোবেল বিজয়ীকে আমরা বসিয়েছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আমাদের আসার জায়গাটা হতাশার রূপ নিয়েছে। ইউনূসের হাতে এখনো সময় আছে, তিনি শক্ত সিদ্ধান্ত নিতে পারেন। তিনি পারেন কোন বড় শক্তিশালী মূল্যকের বিরুদ্ধে গিয়েও দেশের পক্ষে কোনো বড় সিদ্ধান্ত নিতে। আমরা জানি না কি হবে, তবে এটা নিশ্চিত, যদি এভাবেই চলতে থাকে ফেব্রুয়ারিতে কশ্চিনকালেও নির্বাচন হবে না। আর যদি নির্বাচন না হয়, সেই ক্ষেত্রে মনে রাখেন তৃতীয় পক্ষ ক্ষমতায় আসছে। তখন আমরা দেখতে চাই এই বিএনপি আবার কত বছরের জন্য হা করে বসে থাকে, কবে ক্ষমতায় আসবে, কবে পাথর খেয়ে ফেলবে চাবিয়ে চাবিয়ে। যারা রাজনীতিতে চেয়ারে বসতে চান তাদের প্রধান টার্গেট, এটা আমার কথা না, এটা ফরহাদ মাজারের কথা, যে দেশের মানুষ নির্বাচন চায় না, চায় রাজনৈতিক দলের নেতারা। কারণ রাজনৈতিক নেতারা আগে 16 বছর ক্ষমতা থেকে দেশটা লুট করেছে, বাকি বা পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা বাকি জীবন দেশটাকে লুট করবে। কেবল রাজনৈতিক দলের, আবারও বলছি, ফরহাদ মাজার এই বক্তব্যটি দিয়েছে যে কোনো দেশের মানুষ এই পরিস্থিতিতে নির্বাচন চায় না। বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, দেশকে লুট করেছে। এবার এই কথিত নির্বাচনে, সে বলছে কথিত, এটা কোনো নির্বাচন সে বলছেন না, বলছেন এই কথিত সিলেকশন, এর মাধ্যমে আরেকটি দল ক্ষমতায় আসবে, কোনো দলের নাম বলছি না, আরেকটি দল আসবে, বাকি সময় তারা লুট করবে। কিন্তু জনগণ যে জিনিসটা চায়, এই সরকার সেই জিনিসটা দিচ্ছে না। জনগণ হাসিনাকে দেশ ছাড়া করেছে, কোনো রাজনৈতিক দল নয়, কথাটা বারবারই বলছে। আমি ফরহাদ মাজারের সাথে একই সুরে কথা বলবো, আমরা বিচার, সংস্কার, তারপর নির্বাচন চাই। কোন রাজনৈতিক দলের উপরে, এটা না জামাত, না এনসিপি, না বিএনপি, কারো উপরে এই দায়িত্ব দিতে চাই না। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টে
এই তিনটা ফয়সালা হোক, সংস্কার, বিচার বা বিচার সংস্কার এবং তারপর নির্বাচন। যদি এটি না হয়, কোন নির্বাচিত সরকার এসে কখনোই করবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আওয়ামী লীগের যারা অপরাধী হয়ে জেলে আছেন, এদের সাথে কি অন্য দলের আত্মীয়তার সম্পর্ক নেই? ভালো করে খেয়াল করেন তো। আওয়ামী লীগের অমুক নেতার সাথে বিএনপির অমুক নেতার আত্মীয়তা আছে, মেয়ে বিয়ে দিয়েছে, অথবা নেতার সাথে ভাগ্নির বিয়ে দিয়েছে, অথবা অমুকের বিয়ে হয়েছে, দেখবেন অনেকের আত্মীয় সম্পর্ক আছে। তার মানে আগামীতে তারা ক্ষমতা আসলে এরা বেঁচে যাবে। আত্মীয়তার সম্পর্ক অনেক বড় সম্পর্ক। তার মানে জনগণকে যদি এখন প্রশ্ন করা হয়, একটা যদি গণভোট করা হয়, হানা ভোট করা হয়, আপনারা কি আগামী নির্বাচিত সরকারের কাছে এই বিচার সংস্কার ছেড়ে দিতে চান? আমার মনে হয় না 10% লোক এটার পক্ষে ভোট দেবে। বিএনপির জ্ঞানী বুদ্ধিমান লোকেরা এটার পক্ষে ভোট দেবে না। তাহলে আমাদের এখানে বুঝতে হবে, জরিপের ফলাফল অনুযায়ী 63% মানুষ এই একটি দলের প্রতি তাদের আস্থা প্রকাশ করেনি। তার মানে বাংলাদেশে ভিন্ন কিছু আসতে যাচ্ছে। তাহলে তৃতীয় বা পরের কোন দল, সেই দলে কারা আসবেন, সেই দলটা কে হবে, এখন পর্যন্ত তার আত্মপ্রকাশ দেখিনি। কিন্তু 63% মানুষ এই জরিপে তাদের মতামত কোনো দলের পক্ষে না দেওয়ার অর্থটা খুব সিগনিফিকেন্ট। তার মানে কোন রাজনৈতিক দলই এই 63% মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেনি। এটা মানতেই হবে। যদি আমরা না বুঝি, আমি মনে করি এই জরিপকে যদি কেউ হাসি তামাশার খেলা মনে করেন, তারা ভুল করবেন। কোন জরিপই পুরোপুরি হাসি তামাশার হয় না, 19-20 হতে পারে, কিন্তু 63% মানুষ কোন রাজনৈতিক দলের পক্ষে সমর্থন দেয়নি। তার অর্থ হলো এই রাষ্ট্র ভুল পথে আছে। এই রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে হয়তোবা আরো একজন জিয়াউর রহমান আসতে পারেন। আমি জানি না সেই জিয়াউর রহমান কে হবেন, কারা হতে পারেন, সেও কি মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন? আসেন দর্শক, আমরা চলে যাচ্ছি পাকিস্তান ভারত প্রসঙ্গে। পাকিস্তান এবং ভারতের লাইন অফ কন্ট্রোল